ভৌতিক বলে আসলেই কোনো কিছুর অস্তিত্ব আছে, নাকি এটি শুধুই মানুষের মনের কল্পনা বা হ্যালুসিনেশন? আবার ভৌতিক বলে যদি কিছু নাই থাকে, তাহলে হাজার বছর ধরে মানুষ কেন এটাকে এত ভয় পায়? সুখ দুঃখ, আনন্দ বেদনা, ভয় অভয়ের মতো অনুভূতির জন্য তো কোনো না কোনো উপলক্ষ বা এর কোনো ভিত্তি থাকা উচিত, তাই না? মানুষের মন কি তাহলে কেবল সময়, পারিপার্শ্বিকতার আবহে কোনো কল্পনার উপর নির্ভর করে ভয় পায়, নাকি এর পেছনে কোনো অদৃশ্য সত্য লুকিয়ে আছে? আপনারা শুনছেন ছায়া। প্রিয় শ্রোতা, ঘরে বাইরে, দেশে বিদেশে এই মুহূর্তে যারা ছায়ার সাথে আছেন এবং এরপরে যারা যুক্ত হবেন, আপনাদের সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। ছায়া আপনাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি, দুশ্চিন্তা আর বাস্তবতার ভার থেকে কিছুক্ষণের জন্য নিয়ে যেতে চায় ভিন্ন এক জগতে, যেখানে আলো কম আর অন্ধকার একটু বেশি। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমাদের এই যাত্রাকে করবে আরও শক্তিশালী, আরও অনুপ্রাণিত। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড। দেশের একজন রেমিটেন্স যোদ্ধা, সৌদি আরব প্রবাসী গাজী রেজা তার এক সহকর্মীর কাছে শোনা ঘটনার পাঠানো লিখিত বর্ণনা। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তার উপর ঠেলাঠেলি কুতুকুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছে ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেল জার্নি করলেই 3-4টে ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বিছানো এই পথটাই সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে। ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজা, দরজার উপরের দেয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেল, মোটর সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো হাতেম শেখের বাড়ি। যারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদির তাগিদে গা ছেড়ে শহরের দিকে যায়, তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 10 টাকা আর মোটর সাইকেল 20 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল। মাথার মাফলারটা তাই আরও শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকা, কাকা, দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরও কয়েকবার আঙুলের টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খাদেম দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে তাকালাম। দেখলাম ওপারে একটা কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিন্তা করলাম। হ্যাঁ, ইনি দোকানি হাতেম শেখ। এতক্ষণে আশ্বস্ত হলাম। মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। বুড়ো হাতেম শেখ হ্যারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ও তুমি তাই এত রাত পর্যন্ত কই আসিলা? আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়োর সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মানকি টুপি, পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট,
আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম, আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যেই হাতে দস্তানা জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তে কখন গুনগুনিয়ে সুর ভাসতে শুরু করে দিয়েছে। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মরে প্রিয়। চাপার স্বরে গুনগুন করতে করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধহয় এবার একটু বেশি হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কী সব ফন্দি এঁটে চলেছে। শীত দ্বারা বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি ক্যাত্রে ক্যাত্রে সেটাকে টেনে নিয়ে চলেছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা এঁটে বসল। সাথে সাথে আমি বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধে সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটাকে দেখলাম। তারপর ভয়ার্ত কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে কে তুমি? কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটোখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছালো না। আমি সাইকেলটা 2 হাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি? কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎই এক সময় অমাবস্যার ঘন কালো অন্ধকার ফুরে ঠিক আমার কানের সামনে অশরীরটা মৃদু ফাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে? কি হবে তা জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, না হলে তুমি শেষ। শব্দের সাথে সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর বিভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারেও সেই একই কাণ্ড। সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল যা। হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরটা আমাকে 2 হাতে চেপে ধরেছে। দেহের ওই 2 স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা ঘর বাড়ি ফুরিয়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো। এক সময় সাইকেলটা 3 মাথা রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম আমি সেই রাস্তা। এটাই তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বাম হাতি রাস্তাটায় নামলেই আরও 10-15 মিনিটের পথ। প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরে আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি এই শ্মশানটাকে ঘিরে। গায়ের লোকেদের বলতে শুনেছি এই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব।
তারা পথিককে ভুল পথে চালিত করে মজা দেখে, আর তাদের থলির ভেতর থাকা খাবার, ফল মূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানেক আগে অবধি আমি এ সকল রটনাগুলোকে এতটুকু পাত্তা দিইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝের সুদৃঢ় প্রাচীরটা যেন নিমেষেই এক উন্মত্ত সাগরের ঢেউ বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের জানা পথটা আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়েছে বড় বড় বট, অসংখ্য শ্যাওড়া গাছের চূড়াগুলোতে। কি বিভৎস গা ছমছমে সে আবহাওয়া! কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজে গুজে বসে রয়েছে। সাইকেলের ক্যারিয়ার জুড়ে বিরাজমান অশরীরটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ বেরোতে পারলেই বাঁচি। পেছনের অশরীরটা কোথায় চলেছে? আমার সাথে সাথেই বাড়ি পর্যন্ত যাবে নাকি কে জানে। এই সকল ভাবতে ভাবতেই হঠাৎই এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে কাছে চলে বসলো। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরটাই হবে বোধ হয়। তারপরে হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরী দাপাদাপিতেই বোধ হয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো, আর ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার, তবু বহু কষ্টে কোনো রকম উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফারেনহাইট। বকু নির্ভয়ে বাড়ির কাউকে কিছু বললাম না, গায়ে ল্যাপটেনে চোখ বন্ধ করলাম। আমার সাথে যা ঘটল তা এখনো হজম করতে পারছি না। এমন সময় আমার কপালে কেউ একটা হাত রাখলো। সেই হিমশীতল হাত, সাথে গা ঘিন ঘিন করা সেই উটকো দুর্গন্ধ। ছায়া, দেখা হবে অন্ধকারে। গল্পটি দর্শন সাহুর লেখা থেকে সংকলন করা হয়েছে।